অবশেষে বহু বছর পর রাঙামতি খুঁজে পেল তার আসল মাকে। এমনটাই দেখতে পারবেন আজকের ধামাকাদার পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতির দিকে বন্দুক তাক করে গুন্ডারা তখন বলে ওঠে, তোকে পরে মারবো, আগে এই জঙ্গলে থাকা বড় মাকে মারতে হবে, তোকে আমাদের সঙ্গে যেতে হবে রে। কিছুক্ষণ পরে গুন্ডাদের দল থেকে একজন লোক এসে বলে, আমরা যে কিছুক্ষণ আগে 3জন মানুষকে মেরে ফেলে দিয়ে এসেছিলাম, ওই মানুষগুলোকে নিয়ে জীবিত করে ফেলেছে, আর জঙ্গলের মা আমাদের উপর নজর রেখেছে। পুরো জঙ্গলবাসী এক হয়েছে আমাদের সঙ্গে লড়াই করবে বলে। তখনই গুন্ডাদের সর্দার বলে ওঠে, ও এই কথা, আচ্ছা যাই হোক, আমাদের আরও লোক আনার ব্যবস্থা কর। তখনই গুন্ডারা বলে ওঠে, আরও 4 ভোট লোক আসতে চলেছে। গুন্ডাদের এক সর্দার বলে ওঠে, আচ্ছা তোর নাম কি? রাঙামতি তখন বলে, আমার নাম রাঙামতি তীরন্দাজ। তোদের উদ্দেশ্যটা কি? তোরা কেন এখানে আসছিস? আমি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের ডিসি পদে কিন্তু এখনও নিযুক্ত আছি, তাই আমাকে কোনোভাবে তুই রাগিয়ে দিস না। সর্দার তখন বলে ওঠে, ও তাহলে তুমি সে রাঙামতি তীরন্দাজ, যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছো, এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছো, নিশ্চিহ্ন প্রসাদকে তুমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছো। এই কথা শোনার পর তখনই রাঙামতি বলে, নিশ্চিহ্ন প্রসাদকে তুই কিভাবে চিনলি? তখনই গুন্ডাদের সর্দার বলে ওঠে, নিশ্চিহ্ন প্রসাদ হলো আমার মামা হয়, আমি তার ভাগ্নে। আজকে তোমার জন্য আমার মামাকে জেলে থাকতে হয়েছে, কোটি কোটি টাকার লোকসান হয়ে গিয়েছে। আগে এই জঙ্গলের বড় মাথাটাকে মারবো, তারপর তোমাকে মারবো। এক্ষুনি আমার সঙ্গে চলো। অন্যদিকে সকলেই ভীষণ রকম চিন্তার মধ্যে থাকে যে কখন বাচ্চাগুলোকে নিয়ে ফিরে আসবে। পাঞ্চালি অদিতিকে নিয়ে নিচে আসে। তখনই আবার শুভ বলে, কিরে ওকে নিচে আনতে গেলি কেন? ওর তো একটু ঘুম দরকার, ও তো টেনশন করতে করতে মানসিক রোগী হয়ে যাচ্ছে। পাঞ্চালি তখন বলে, কি করব বর্দা ভাই, কোনোভাবেই তো ঘুমাচ্ছে না অদিতি, এখন শুধু বাচ্চার কথা চিন্তা করে যাচ্ছে, আমি কি করতে পারি? তখনই সভ্য অদিতিকে বলে, দেখিস দেখিস রাঙা ঠিকই বাচ্চাগুলোকে ফিরিয়ে নিয়ে বাড়িতে আসবে, তোরা একদম চিন্তা করিস না। প্লিজ অদিতি, তুই কিছু একটা খেয়ে নে না। তখনই অদিতি সভ্যর কাছে এসে বলে, কোথায় কোথায়, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, রাঙামতি কখন ফিরবে? একটু টিভিটা চালাও না, টিভিতে দেখি কোনো নিউজ হচ্ছে কি না। তখনই আবার পাঞ্চালি বলে ওঠে, টিভিতে আবার কি নিউজ দিবে? সভ্য তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি টিভিটা চালিয়ে দিচ্ছি, তুই টিভিটা দেখ। টিভিটা চালানোর পরই দেখতে পায় একটা ব্রেকিং নিউজ দেয় যে বড় টুইন টাওয়ারে একটু পর হামলা হতে চলেছে, অর্থাৎ মিসাইল অ্যাটাক হবে। সেখানে অনেক এমপ্লয়ি থাকে, অনেক মানুষজন থাকে। গোপন সূত্রে জানতে পেরেছি একটু পরে আসল সত্যিটা জানা যাবে। ইতিমধ্যে পুলিশ কাজ চালিয়ে দিচ্ছে, কে বা কারা এর সঙ্গে জড়িত, আর তাদেরকে খুঁজে বের করার সমস্ত কার্যক্রম ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। সভ্য এই কথা শোনার পর তখন ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়। কি বলছে কি, এত বড় টুইন টাওয়ারে যদি কোনোভাবে মিসাইল অ্যাটাক হয় তাহলে পুরো দেশই শেষ হয়ে যাবে। তখন পাঞ্চালি বলে, এই খবর না দেখলে হয় না, এই খবর কেন দেখছিস? তখনই অঙ্কুর এসে বলে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তার মধ্যে আমার খাবার ডেলিভারি দিতে হবে ওই টুইন টাওয়ারের মধ্যে। সভ্য তখন বলে ওঠে, আচ্ছা অঙ্কুর, তুমি এখন কি যাবে ওই টুইন টাওয়ারে? আমি বলছিলাম কি, খাবার ডেলিভারি দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই, এখন একটু সেফ থাকো। কিছুক্ষণ পরই সার্থকী নিচে নেমে আসে। সভ্য তখন বলে, তুই তো ওইখানে চাকরি করিস, তুই আজকে কোনোভাবেই যাবি না। সার্থকী তখন বলে, ধত, তোর এসব কিছু বন্ধ করতো, আমি যদি চাকরিতে না যাই আমার চাকরিটাই চলে যাবে। সভ্য তখন বলে, দেখ নিজের জীবনটাকে বাঁচাতে হবে, তাই না? অঙ্কুর প্লিজ তোমরা আজকে কোথাও যেও না। সার্থকী তখন বলে, আমাকে যেতেই হবে, আমি এইসব কিছু বিশ্বাস করি না। এ বলি তখন সার্থকীকে আটকানোর চেষ্টা করে। অঙ্কুর তখন বলে, বর্দা ভাই, প্রতিদিন ওইখানে খাবার ডেলিভারি দেই, এখন কি আমি কি খাবার ডেলিভারি দেওয়া বন্ধ করে দেবো নাকি? এটা আমি কোনোভাবেই করতে পারবো না। সার্থকী তখন বলে, অঙ্কুর এসব কথা এখন শোনার টাইম নেই, আমাকে এক্ষুনি বের হতে হবে। অঙ্কুর তখন বলে, আচ্ছা ঠিক আছে, একসঙ্গে যাচ্ছি। তখনই বৃন্দা বলে ওঠে, বলছিলাম কি, সভ্য যেহেতু বলছে, অঙ্কুর সার্থকী তোমরা একটা দিনের ব্যাপার তো, একটা দিন থেকে যাও, একটা দিন থাকলে কী এমন হয়ে যাবে? আমারও বড্ড ভয় করছে, যদি এত বড় টুইন টাওয়ারে কোনোভাবে অ্যাটাক হয় তাহলে সব কিছু উলটপালট হয়ে যাবে। এ বলে তখন বৃন্দা ওপরে চলে যায়। এদিকে আবার অদিতি কান্নায় ভেঙে পড়ে। পাঞ্চালি তাকে সামলানোর চেষ্টা করে, প্লিজ প্লিজ এভাবে কান্না করিস না, ঠিকই রাঙামতি ফিরিয়ে নিয়ে আসবে। এ বলে তখন আবার বৃন্দাও মনে মনে বলতে শুরু করে, ফিরে আসবে, ফিরে আসুক, ফিরে আসার পরই রাঙামতি দেখতে পারবে এই পুরো দেশটাকে আমি শেষ করে দিয়েছি। এদিকে সভ্য ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়, না বৃন্দার পিছন করতে হবে, বৃন্দা কি মতলব করছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। বৃন্দার হাবভাব দেখে আমার কোনো কিছুই ভালো লাগছে না। বৃন্দা স্টোর রুমে চলে আসে লুকিয়ে লুকিয়ে। স্টোর রুমের পাশেই আরেকটা রুম ছিল, সেখানে এসেই তখন বৃন্দা হাতে ফোনটা নেয়। ফোনটা হাতে নিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেয়, আর তখনই লোকদেরকে বলে দেয়, শোনো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে স্টোর রুমের বাইরে আরেকটা রুম রয়েছে, তোমরা দেয়াল টপকে ঠিক জালটা বেয়ে এখানে চলে আসবে, তোমাকে কেউ দেখতে পারবে না, যেভাবে বলেছে
সেভাবেই প্ল্যানটা করতে হবে। এখানে আমরা আমাদের কন্ট্রোল রুম বানাবো। এদিকে সভ্য বৃন্দাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। বৃন্দা কোথায় চলে গেল? বৃন্দার ঘরে আসে, তন্ন তন্ন করে পুরো জায়গাটাই খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও বৃন্দার কোনো দেখা পাচ্ছে না। তখনই সভ্য বলে ওঠে, কী ব্যাপার? বৃন্দা এখনই তো আসলো উপরে, হঠাৎ করে কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না। না না, কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না বৃন্দা করতে চাচ্ছেটা কি। এদিকে বৃন্দা সমস্ত কাজবাজ শেষ। বৃন্দা তখন প্ল্যান সাজিয়ে সেখান থেকে বের হয়ে যেতে যাবে। সভ্য তখন নিচে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, বৃন্দা কোথায়? বৃন্দাকে খুঁজে পাচ্ছি না। তখন এবার পাঁচালী বলে, বড় বৌদি তো একটু আগে উপরে গেল। তখন এবার সভ্য বলে ওঠে, হ্যাঁ উপরে গেল, সেটা তো আমিও দেখতে পেয়েছি, আমিও তো উপরে গেলাম। বৃন্দা কোথায় তুমি? এই বলে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সভ্য। সভ্যর এই চিৎকার চেঁচামেচি শুনে নিচে চলে আসে। তখনই আবার বলে ওঠে, তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো উপরে গিয়েছিলে। তখন এবার বৃন্দা বলে, আমি একটু স্টোর রুমে গিয়েছিলাম। পাঞ্চালী বলে, হঠাৎ করে তোমার স্টোর রুমে কিসের কাজ? বৃন্দা তখন বলে, আমার একটা পুরনো জামা কাপড় ছিল, ওইগুলো আমি একটু খোঁজার জন্য গিয়েছি। এখন আমি স্টোর রুমে কিসের জন্য গিয়েছি সেটাও কি তোমাদেরকে বলতে হবে? সভ্য তখন বৃন্দার কাছে আসে। বৃন্দা তখন বলে, সভ্য তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে রয়েছো? সভ্য তখন বলে, আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এদিকে তখন আবার সভ্য পাঞ্চালীর কাছে এসে বলে, বৃন্দা তোমাকে একটা কথা বলে দিচ্ছি, দেখো পাঞ্চালীর মনের অবস্থা ভালো না, অদিতির মনের অবস্থা ভালো না, একটু কাজবাজ করলেও তো পারো তাই না? তখনই বৃন্দা বলে, তোমার কি মনে হয় আমার বাচ্চাগুলোর জন্য কষ্ট লাগছে না? আমার হয়তো বা নিজের বাচ্চা নেই, কিন্তু পাঞ্চালীর বাচ্চা, রাঙার বাচ্চা, তাদের জন্য কি আমার খারাপ লাগে না? তোমার কি মনে হয়? আমার নিশ্চয়ই খারাপ লাগে। এ বলে তখন বৃন্দা সকলকে দেখিয়ে দেখিয়ে নেকা কান্না কাঁদতে শুরু করে। অন্যদিকে ঘুমের করে একটা স্বপ্ন দেখে একলব্য স্বপ্ন দেখে রাঙামতি সমস্ত বাচ্চাদেরকে নিয়ে তার ঘরে এসেছে। আর তখনই একলব্য বিহুকে জড়িয়ে ধরে ফেলে। আর রাঙা তখন বলে, আমি তোকে কথা দিয়েছিলাম উড়ানবাবু, আমি বিহুকে বাড়িতে ফিরিয়ে আনবো, আমি কথা রেখেছি। এই বলেই তখন একলব্য এই স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। একলব্য তখন মনে মনে বলে, কি ব্যাপার, এক্ষুনি তো রাঙামতি আমাকে ডাকলো, বিহুকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে ফিরলো, তার মানে কি এটা আমার মনের ভুল? না না, আমাকে একটু নিচে গিয়ে দেখতে হবে। একলব্য তখন এই ভাবনাগুলো ভাবতে ভাবতে নিচে চলে আসে। একলব্য নিচে এসে পাগলামি শুরু করে দেয়, কোথায় রাঙামতি, কোথায় রাঙামতি? তো বাচ্চাগুলোকে নিয়ে আসলো। তখন বলে, একলব্য তোর ভুল হচ্ছে, রাঙা তো বাড়িতে আসেনি। একলব্য বলে, রাঙা বাড়িতে আসেনি? রাঙার কি কোনো খোঁজ পাওয়া যায়নি? কি ব্যাপার দিদিভাই, রাঙা কি এখনও ফোন করেনি? তখনই পাঞ্চালী মুখটা ফিরিয়ে বলে, দেখ ভাই, তুই যে পাগলামি শুরু করে দিয়েছিস না, এসব কথা বন্ধ করে এখন। রাঙা যদি আসতো তাহলে তো আমি তোকে জানাতাম, কেন এরকম পাগলামিটা শুরু করে দিয়েছিস? বৃন্দা তখন বলে, একলব্য একটু নিজের দিকে তাকাও, নিজের অবস্থা কি করেছো তুমি? দেখা যাবে যে বিহু বুমজুম সকলকে রান্নাঘরে তাকে খেতে দেয়, তাদের প্রচণ্ড রকম খিদে পেয়েছিল। তখনই বিহু সে রাঙার মায়ের দিকে তাকিয়ে থাকতে শুরু করে। রাঙার মা তখন বলে, কিরে আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছিস কেন? বিহু তখন বলে, তোমাকে দেখতে না আমার মায়ের মতো লাগছে। তখনই আবার তাকে প্রশ্ন করে, তোর মায়ের নাম কি, তোর মা কে? তখনই আবার বিহু বলে ওঠে, আমার মায়ের নাম রাঙামতি তীরন্দাজ। তাকে প্রশ্ন করে, তোরা এখানে আসলি কী করে? বিহু তখন সমস্তটাই বলে যে বাবাকে নিয়ে আমরা এখানে এসেছিলাম, হঠাৎ করে সে বিমানের মধ্যে একটা পাখার মধ্যে আগুন লেগে যায়, আর সেই বিমানটা নিচে পড়ে যায়। তারপর থেকে বাবা কোথায়, আমরা কোথায়, কিছুই বুঝতে পারছি না, আমরা তো জঙ্গলে চলে এসেছি। রাঙার মা তখন বিহুকে বলে, তোরা চিন্তা করিস না, তোদের মায়ের কাছে আমরা পৌঁছে দিয়ে আসবো। কিছুক্ষণ পরই দেখা যাবে কয়েকজন লোক এসে জানায়, মা বড় বিপদ হয়ে গিয়েছে, ওই শহর থেকে গুন্ডাগুলো আমাদের চারদিকে ঘিরে ফেলেছে, আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেখানে রাঙামতিকে নিয়ে আসা হয়, আর তখনই বড় মাকে ডাকা হয়, কোথায় রে মা, এক্ষুনি আয়, তোদের বাড়িকে আমরা ঘিরে ফেলেছি। এদিকে রাঙামতির মা একদম তীরধনুক নিয়ে প্রস্তুত। তখনই গুন্ডাদের মুখোমুখি হয়। তখনই গুন্ডা বলে ওঠে, এ কি রে, তোদের দুজনকে তো একদম একই দেখতে, কি ব্যাপার, তোরা কি মা মেয়ে নাকি? রাঙামতি তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে, তোকে তো দেখতে পুরো আমার মতো মনে হচ্ছে। কিছুক্ষণ পরই বিহু সেখানে চলে আসে, আর বিহুকে দেখে রাঙামতি বিহুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে। আমি জানতাম আমি তোকে খুঁজে বের করব, ঠাকুর আমার পাশে আছে, তুই একদম চিন্তাটু করিস না। এদিকে তখনই আবার রাঙার মা বলে ওঠে, তোর নাম কি বনু নাকি? তখনই রাঙা বলে, তার মানে তুমি আমার মা? তখনই রাঙার মা বলে, হ্যাঁ আমি তোর মা, আমি সব কিছু তোকে খুলে বলবো।